আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এই ভিডিওতে আমি একটা টেস্ট পেপার অ্যানালাইসিস ডেমো ভিডিও করে দেখাবো যে টেস্ট পেপার ইফেক্টিভ ওয়েতে কিভাবে আমরা অ্যানালাইসিস করে সর্বোচ্চ কমন পেতে পারি বোর্ড এবং টেস্ট পরীক্ষা সহ সকল যে পরীক্ষাগুলো হবে, প্রি টেস্ট পরীক্ষা বলো যাই বলো না কেন, সব কিছুতে। সো চলো শুরু করি। আজকে আমরা বায়োলজির টেস্ট পেপার অ্যানালাইসিস করব। এর জন্য আমাদের একটা বই লাগবে, অবশ্যই মেইন বই, এবং একটা সাদা খাতা লাগবে। যদিও আমি কিছু স্টেপ লিখে রাখছি, আমি তোমাদের সেটা বলবো। এবং আরেকটা লাগবে হচ্ছে আমাদের টেস্ট পেপার। ওকে, আমরা একটা টেস্ট পেপার নিছি। সো কিভাবে আমরা ইফেক্টিভ ওয়েতে টেস্ট পেপার অ্যানালাইসিস করব, চলো শুরু করি। দেখো, টেস্ট পেপার অ্যানালাইসিসের বেশ কিছু স্টেপ আছে। বেশ কিছু স্টেপের মধ্যে চারটা স্টেপ আছে। এক নম্বর স্টেপ দেখো আমি লিখে রাখছি যে বোর্ড এবং গুরুত্বপূর্ণ কলেজের, কি বলছি, বোর্ড এবং গুরুত্বপূর্ণ কলেজের উদ্দীপক এবং গ ঘ এর প্রশ্ন উত্তর সহকারে একবার পড়া। এইটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা স্টেপ। দুই নম্বর স্টেপে আমরা খাতায় টপিক লিখে রাখবো, যার জন্য আমার সাদা খাতাটা নেওয়া। স্টেপ নাম্বার 3, প্রশ্নের প্যাটার্নটা আমাকে বুঝতে হবে। স্টেপ নাম্বার 4, মূল বই দাগিয়ে ফেলা। সো চলো শুরু করি। আমরা ঢাকা বোর্ডের একটা প্রশ্ন একটু পড়ি, যে এখানে একটা ছবি দিছে, যেই ছবিটার পরে তোমাকে বলা হয়েছে উদ্দীপকের পি এর গঠন বর্ণনা করো। তাহলে এইটা হচ্ছে আমার ফিগার পি। তাহলে তুমি প্রশ্নের উত্তর দেখে বললা যে উদ্দীপকে উল্লিখিত পি চিত্রটি দ্বারা অ্যালভিয়াসকে নির্দেশ করা হয়েছে একটি ফুসফুসের গঠন ও কার্যকতা একক, নিচে তা গঠন ব্যাখ্যা করা হলো। দেখো, আমি বললাম শুধু প্রশ্নটা পড়তেছি তা না, আমি বললাম প্রশ্নটা দাগায় রাখতেছি। দ্যাট মিনস আসলে কি বলতে বোঝাচ্ছে, আমি বললাম এখানে গ নাম্বারে একটা গোল দিয়ে দিলাম, এবং আমি এইখানে হচ্ছে টপিকের নাম লিখব। টপিক, টপিক, টপিক এর নাম। তাহলে এক নাম্বার যে টপিকটা আমি পাইলাম, সেই টপিকটা হচ্ছে অ্যালভিওলাসের সচিত্র গঠন। এখানে বললাম সেটাই দিছে যে অ্যালভিওলাসের গঠন বর্ণনা করো। তো আমরা লিখলাম অ্যালভিওলাসের, অ্যালভিওলাসের, ভিওলাসের কি গঠন বর্ণনা। আচ্ছা, হয়ে গেল, একটা প্রশ্ন আমরা পাইলাম। এরপরে তুমি যদি দেখো, বলছে উদ্দীপকের কিউ অংশের মধ্য দিয়ে গ্যাস বিনিময় প্রক্রিয়া বিশ্লেষণ করো। তাহলে কিউ অংশটা কি দেখা যাচ্ছে, যে আমি একটু উদ্দীপকটা বললাম ভালো মতন যদি পড়ি, অবশ্যই একটা চ্যাপ্টার শুরুতে কিভাবে ইফেক্টিভ ওয়েতে অ্যানালাইসিস করা যায় আমি সেটাই দেখাচ্ছি। তো খুব মনোযোগ সহকারে আমাদের ফার্স্ট স্টেপটা করতে হবে। যে আমি দেখতেছি যে আমাদের এই পাশ থেকে হচ্ছে কার্বন ডাই অক্সাইড ঢুকতেছে এবং অক্সিজেন বের হয়ে যাচ্ছে। এখন আমি প্রশ্নের উত্তরে আসলাম, বলছে কিউ চিহ্নিত অংশটি হলো রক্ত জালক। এখন এর মধ্য দিয়ে লোহিত রক্তকণিকা প্রবাহিত হয়, যা অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের বিনিময় ঘটায়। এই বিনিময় একটি সুনির্দিষ্ট পদ্ধতিতে সম্পন্ন হয়, নিচে তা ব্যাখ্যা করা হইল। তাহলে এইটুক পড়ার পর তুমি কি বুঝলা? দুই নাম্বার টপিক তুমি বুঝলা অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বিনিময়, বিনিময় এটা আর একটা টপিক বললাম। ওকে, আচ্ছা, আমরা ঠিক অনুরূপ ভাবে যদি দেখি, এরপরের প্রশ্নে আসে উদ্দীপকের পি, আর একটা উদ্দীপক বলা হয়েছে প্রায় সেম স্ট্রাকচারের দুইটা উদ্দীপক। যখন তুমি দেখতেছো যে প্রায় সেম স্ট্রাকচারের একটা উদ্দীপক, একটা চিত্র উদ্দীপকে দিছে, তার মানে তুমি বুঝতেই পারতেছো এই চিত্রে আলাদা একটা হকিকত আছে। তাহলে এই চিত্রটা আসলে কি, এই চিত্রটা তুমি গত উদ্দীপক পড়েই বুঝতে পারতেছো এটা একটা অ্যালভিওলাস। তো অ্যালভিওলাসের যে সচিত্র গঠনটা আমরা একটু পরেই পড়বো, খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এটা তোমার সাবকনসিয়াস মাইন্ডে থাকতে হবে যখন তুমি অ্যানালাইসিস করবা, যে কিরে সেম টাইপের উদ্দীপক, তাহলে এই উদ্দীপকটা তো গুরুত্বপূর্ণ, ঠিক আছে না? আচ্ছা, বলছে পি ও কিউ এর বিনিময় ব্যাখ্যা করো। দেখো এখানে কি বলছে, পি, এটা বলছে কিউ। প্রশ্নে আসো, পি ও কিউ যথাক্রমে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড। দেখো তো এই প্রশ্নটা আর এই প্রশ্নটা সেম না? তার মানে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের বিনিময়, এটাই তুমি দুইটা স্টার মারো, কারণ কি এটা দুইবার আসছে, তুমি নতুন করে টপিক লেখার দরকার নেই। এই যে তুমি বুঝলা অক্সিজেন, তাহলে তোমার মাইন্ডের মধ্যে, মনের মধ্যে বললাম ঢুকে গেছে যে না রে, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বিনিময়, প্রশ্নটা তো খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটা কি খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন ঘ নম্বরের প্রশ্নে আমরা একটু ঢুকি। বলছে পি ও কিউ এর পরিবহনে রক্ত রঞ্জক পদার্থের ভূমিকা বিশ্লেষণ করো। প্রশ্নের উত্তরে আমরা চলে যাই। প্রশ্নের উত্তরে বলছে, আমরা যদি উত্তরটা দেখি, উদ্দীপকের পি ও কিউ হলো শ্বসনিক গ্যাস, যথাক্রমে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড। এদের পরিবহনে মুখ্য ভূমিকা পালন করে রঞ্জক পদার্থ হিমোগ্লোবিন। তাইলে এখন এই প্রশ্নের
প্রশ্ন এবং উত্তর দেখে আমরা বুঝতে পারতেছি যে 3 নাম্বার টপিক হচ্ছে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বিনিময়ে কি ভূমিকা, হিমোগ্লোবিন এর ভূমিকা। হয়ে গেল 3 নম্বর টপিক আমরা পেয়ে গেলাম। আচ্ছা, আমরা আর একটা বোর্ড কোশ্চেনে চলে আসি। বলছে মানুষের বক্ষগহ্বরের দুই পাশে অসংখ্য বায়ু প্রকোষ্ঠ অঙ্গ আছে যা অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস বিনিময় ঘটায়। তাহলে এইখানেও দেখো আমরা একটা হিন্টস পাচ্ছি যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময়। তাহলে তুমি জিনিসটা তোমার মাইন্ডে কি তোমার কিছু বাড়তেছে, দেখো তো এই অক্সিজেন কার্বন ডাই অক্সাইড বিনিময় আমি কিভাবে পাচ্ছি। আমি বললাম 3 বার পাচ্ছি, তার মানে এই অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বিনিময়ের পাশে আরেকটা স্টার দিয়ে দাও। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এই যে তুমি বুঝে গেলা যে এটা গুরুত্বপূর্ণ, এইটাই তোমার দরকার। আচ্ছা, উদ্দীপকের অঙ্গটির ক্ষুদ্রতম গঠন বর্ণনা করো। তাহলে কি বলছে, এই দেখো 1 নাম্বার সৃজনশীল প্রশ্নের দ্রষ্টব্য কি ছিল, 1 নম্বর সৃজনশীল অ্যালভিউলাসের গঠন। তাহলে এটা 2 বার প্রশ্ন পেলাম, পাশে 2টা স্টার দাগায় ফেললাম। এই যে তোমার মাথার মধ্যে ব্রেনের মধ্যে ঢুকে গেল অ্যালভিউলাসের গঠন গুরুত্বপূর্ণ। ঘতে বলছে উদ্দীপক উল্লেখিত শেষোক্ত গ্যাসটির পরিবহনের শারীরবৃত্ত ব্যাখ্যা করো। তাহলে শেষোক্ত গ্যাসটা কি, কার্বন ডাই অক্সাইড গ্যাস। বলছে উদ্দীপক উল্লিখিত শেষোক্ত গ্যাসটি হলো কার্বন ডাই অক্সাইড। মানবদেহের রক্ত দ্বারা শ্বসন গ্যাস তথা অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয়, তাই শ্বসন প্রক্রিয়া বহিঃশ্বসন অন্তঃশ্বসন পর্যায়ে সম্পন্ন হয়। তাই শ্বসন কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিবহন শারীরবৃত্ত ব্যাখ্যা করা হলো। তাহলে তুমি বুঝতে পারতেছো এরপরে আমাদের টপিকটা চলে আসে, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস এর পরিবহন এর শারীরবৃত্ত ইংলিশে ফিজিওলজি বা প্রসেস, কোন প্রসেসে কার্বন ডাই অক্সাইডটা পরিবহন হয়। ঠিক আছে, এটা বললাম বিনিময় বলে নাই, খেয়াল করো। বলছে পরিবহন, এই প্রশ্নটা তুমি যদি একটু দেখো, এখানে বলছে বললাম পরিবহন, এটা বললাম বিনিময় বলে নাই। তাহলে কি হলো, পরিবহন এর শারীরবৃত্ত। আমরা আর একটা টপিক পেয়ে গেছি। আচ্ছা, 4টা টপিক অলরেডি পেয়ে গেছি সিকিউ এর জন্য। আচ্ছা, এরপরে প্রশ্নে আমরা একটু যাই। বলছে উদ্দীপকের অঙ্গটির কার্যকরী গঠন ব্যাখ্যা করা হলো। আচ্ছা, তুমি তো এখন কোনো অধ্যায় এখনো পড়ো নাই, কারণ আমরা তো একদম অধ্যায় শুরুতেই টেস্ট পেপার অ্যানালাইসিস করবো বলছি। তো আমাদের ভেতরে কি বলছে, 1 নম্বর গয় সৃজনশীল প্রশ্ন। তার মানে কি, এটা কি বলতো, অ্যালভিউলাসের গঠন দেওয়ার একটা স্টার, মানে এটা 3বার বোর্ডে প্রশ্ন আসছে সেম বোর্ডে। সো তোমার মাইন্ডের মধ্যে বললাম দাগ কাটতেছে, তোমার মনের মধ্যে দাগ কাটতেছে, এই টপিকটা ইম্পর্টেন্ট। ওকে ফাইন। আমরা ঘ নম্বর প্রশ্ন আসি, পরিবেশের বাইরের পরিবেশের সাথে গ্যাস বিনিময়ে উদ্দীপকের অঙ্গটির ভূমিকা পালন করো। তাহলে উদ্দীপকের অঙ্গটি বলছে কি উত্তরে, উদ্দীপকে প্রদর্শিত অঙ্গটি হলো ফুসফুস, যার মাধ্যমে ব্যাপন প্রক্রিয়া শ্বসন গ্যাস বিনিময় ঘটে। বাহিরের পরিবেশের সাথে গ্যাস বিনিময় অর্থাৎ বহিঃশ্বসন ফুসফুস অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে, তা নিচে বিশ্লেষণ করা হলো। তাহলে আমরা টপিক 5, এই টপিক 5টা কি পাইলাম, যে গ্যাসীয় পরিবহনে ফুসফুস বা লাং এর ভূমিকা। তুমি বললাম খাতায় লিখে ফেলছো অলরেডি। ওকে ফাইন, লেটস গো টু অ্যানাদার সিকিউ। কি বলছে, যে আমরা আর একটা সিকিউ এর মাধ্যমে আমাদের ডেমো ভিডিওটা আমরা একটু শেষের দিক যাব। তো কি বলছে, মানুষের বক্ষগহ্বরে বায়ুপূর্ণ বিশেষ অঙ্গ থাকে যা অসংখ্য থলি সদৃশ ক্ষুদ্র এককে গঠিত। ইহা এক বিশেষ কৌশলে সংকুচিত প্রসারিত হয়। বলছে উদ্দীপকে ক্ষুদ্র এককের গঠন বর্ণনা করো। দেখো 1 নাম্বার সৃজনশীল প্রশ্নের দ্রষ্টব্য। তার মানে অ্যালভিউলাসের গঠন তোমাকে আবার চাইছে, 4টা স্টার দিয়ে দাও। তার মানে তোমার মনে বারবার দাগ কাটতেছে, না রে আর কিচ্ছু এই অধ্যায় থেকে পড়ি বা না পড়ি, অ্যালভিউলাসের গঠনটাও যদি পড়ে যাই, ভাগ্য ভালো হলে একটা সিকিউ এর গ আমি লিখে দিয়ে আসতে পারবো। দেখো 3 মার্ক কনফার্ম। তাহলে তোমার এত বড় অধ্যায় থেকে কমন পাওয়ার কতটা ইজি। আচ্ছা, আমরা পরবর্তী ঘতে আসি, উদ্দীপকের শেষোক্ত উক্তিটি বিশ্লেষণ করো। ইহা বিশেষ কৌশলে সংকুচিত ও প্রসারিত হয়। কি বলছে, ফুসফুস মানুষের প্রধান শ্বসনাঙ্গ, বক্ষগহ্বরের আয়তনে হ্রাস প্রসার বৃদ্ধি হলে ফুসফুস আয়তন সংকুচিত প্রসারিত হয়। তাহলে আমরা 6 নম্বর আর একটা টপিক পেলাম, সেটা হচ্ছে ফুসফুসের সংকোচন প্রসারণ প্রক্রিয়া। সংকোচন এবং প্রসারণ প্রক্রিয়া, তাই না? এই প্রক্রিয়াটা আমাকে ব্যাখ্যা করতে বলছে ঘতে। ওকে ফাইন। তাহলে আমরা মোটামুটি 3টে সিকিউ করছি। আমরা জাস্ট ভিডিও বড় হবে বলে অন্য সিকিউ বোর্ডগুলো করলাম না। আমরা নেক্সট স্টেপে যাব। তোমাদের হচ্ছে এভাবে প্রত্যেকটা বোর্ড এবং ইম্পর্টেন্ট কলেজ যেগুলি আছে, নটরডেম কলেজ, হলি ক্রস, রাজুক কলেজ, ইম্পর্টেন্ট ক্যাডেট কলেজ, ইম্পর্টেন্ট কিছু ঢাকা কলেজ সহ কিছু গুরুত্বপূর্ণ সরকারি কলেজ, আইডিয়াল কলেজ, এগুলি কলেজগুলো ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জায়গাটায় যদি তুমি একটু অ্যানালাইসিস করো দেখবা সেম ক্যাটাগরি কোশ্চেন।
তাহলে আমাদের বললাম ফার্স্ট স্টেপটা হয়ে গেছে যে আমরা বোর্ড এবং গুরুত্বপূর্ণ কলেজের উদ্দীপকের গ ঘ এর প্রশ্ন সহকারে পড়া। এখন খাতায় স্টেপ 2টাও আমাদের হয়ে গেছে, খাতায় টপিকটা লিখা। স্টেপ 3টা কি? প্রশ্নের প্যাটার্ন বোঝা। তাহলে এই প্যাটার্নটা তোমাকে বললাম বুঝতে হবে যে কোশ্চেন প্যাটার্নটা কি হচ্ছে। এতক্ষণ ধরে আমরা চারটা বোর্ডের সিকিউ সলভ করছি। সেক্ষেত্রে আমি প্যাটার্নে দেখতেছি যে উদ্দীপক এবং প্রশ্নের মধ্যে প্যাটার্নটা হচ্ছে উদ্দীপকে আইদার তোমাকে একটা চিত্র দিয়ে দিবে, তাই না? তাহলে চিত্র থেকে তোমাকে বললাম সঠিক উত্তরটা বের করে নিয়ে আসতে হবে। এইটাই হচ্ছে প্যাটার্ন, যে উদ্দীপক এবং প্রশ্ন মিলায় সঠিক উত্তরটা তোমাকে তো প্রথমে ধরে নিয়ে বুঝতে হবে, বের করে নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে প্যাটার্ন বোঝা। তাহলে আমাকে প্যাটার্ন কি দিবে? প্রশ্নের প্যাটার্ন কি? একটা চিত্র দিবে, চিত্র দিয়ে বলবে অ্যালভিউলাসের গঠন বর্ণনা করো, বা উক্ত অঙ্গটির কার্যকরী একক বর্ণনা করো, বা উক্ত ফিগারটি গঠনটির ব্যাখ্যা করো। অথবা কোশ্চেন দিয়ে বলবে যে এই পি এবং কিউ এর বিনিময় ব্যাখ্যা করো, বা বিনিময়ে রঞ্জক পদার্থের ভূমিকা ব্যাখ্যা করো, তাই না? অথবা উদ্দীপক দিয়ে বলবে, বা আরেকটা কি দিতেছে, আরেকটা দিচ্ছে হচ্ছে আমাদের উদ্দীপক। তো এই উদ্দীপকটা কিরকম থাকতে পারে? উদ্দীপক তুমি জাস্ট একটু পড়লে বুঝতে পারতেছো যে এইখানে একটা বিশেষ অঙ্গর কথা বলা হচ্ছে বারবার। কিসের? বিশেষ অঙ্গের কথা। বিশেষ অঙ্গের কথা কিভাবে বলা হচ্ছে? দ্যাট মিন্স ফুসফুস। তার মানে উদ্দীপকে সবসময় তোমার ফুসফুস এই জিনিসটা বেশি আসতেছে। তুমি সামনে যখন বেশি অ্যানালাইসিস করবা আরো কয়েকটা টপিক হয়তোবা পাবা, তাই না? তাহলে এইটা আমাদের প্যাটার্ন বুঝতে পারলাম যে আমাকে আইদার একটা চিত্র দিয়ে সেটার গঠন এবং প্রক্রিয়া বর্ণনা করতে বলবে, অথবা ফুসফুসের সংক্রান্ত একটা উদ্দীপক দিবে, একটা হিন্টস দিবে, সেখান থেকে আমার এই টপিকগুলো বলবে। তাহলে আমাদের স্টেপ 3 প্রশ্নের প্যাটার্ন বোঝা এইটা বললাম হয়ে গেছে। এখন আসো স্টেপ 4, কি করতে হবে? মূল বইটা খুলতে হবে। আমরা মূল বই খুলে আমরা চলে আসি, সেটা হচ্ছে আমাদের এই যে শ্বসন এবং শ্বাসক্রিয়া। এখন আমরা কি করব? আমার বইটা যদিও দাগানো, একটু দাগানো আছে, তো আমরা এখন টপিকগুলো দেখব যে অ্যালভিউলাসের গঠন কোথায় আছে। অ্যালভিউলাসের গঠন এই যে শিরোনামি করে লেখা আছে অ্যালভিউলাসের গঠন। তাহলে আমরা কি করব? এই জায়গাটায় ঠিক এইখানে যে কটা স্টার দিছিলাম, কয়টা? 1 2 3 4টা স্টার। তাহলে আমরা এই জায়গাটায় 4টা স্টার মারবো। 4টা স্টার মেরে আমরা এখানে লিখবো সি কিউ লিখে দিব। তার মানে আমরা যখন বইটা পড়বো তখন বইটা খুব কম্প্যাক্ট হয়ে যাবে যে সিকিউ এর জন্য কোন জিনিসটা পড়তে হবে। ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট যে চিত্র সহ, এই যে চিত্র সহ এই পর্যন্ত হচ্ছে আমাদের অ্যালভিউলাসের গঠন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা চিত্র। আমরা আরেকটু কয়েকটা সিকিউ দেখলে বুঝতাম যে এখানে প্রচুর পরিমাণে চিত্রটা আসে। এই শেষ পর্যন্ত আমাদের পড়তে হবে যে এটা হচ্ছে আমাদের অ্যালভিউলাসের গঠন। সো ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। আমরা বললাম প্রথম টপিকটা বই থেকে পড়ে ফেললাম, দাগায় ফেললাম। দ্বিতীয় টপিক অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময়। এখন তো আমি পাইলাম না। তাহলে দেখা গেছে কিছু কিছু প্রশ্নের উত্তর ডিরেক্ট তুমি বইটা পাবা না, তখন তুমি বের করবা হচ্ছে গাইড বা তোমার কাছে যে টেস্ট পেপার আছে। তাহলে আমি খাতায় সাথে সাথে লিখে ফেললাম যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে বিনিময়টা আছে এটা আমার বইতে নাই, তাহলে কি পড়তে হবে? তখন বইতে না থাকলে আমার টেস্ট পেপারটা পড়তে হবে। তাহলে আমরা চলে আসি, আমাদের বিনিময়টা কোথায় ছিল? 2 নম্বর পয়েন্ট। তার মানে এই প্রশ্নের উত্তরটা, এই যে এই প্রশ্নের উত্তরটা। তাহলে আমরা এটা সুন্দর মতো তখন বই থেকে না পড়ে কি পড়বো? আমরা তখন টেস্ট পেপার পড়বো। তো এইটার জন্যই আমি তোমাকে এই কোশ্চেনটা ইচ্ছা করে টপিকটা দেখাইছি যে কিছু কিছু প্রশ্ন হয়তো বা টেস্ট পেপার অ্যানালাইসিসের সময় ডিরেক্ট বইতে পাবো না, সেটা ডিরেক্ট সুন্দরভাবে টেস্ট পেপার বা গাইডেই থাকবে। তুমি তখন সেটা বইয়ের বদলে গাইড বা টেস্ট পেপার বা তোমার যেই টেস্ট পেপারই ফলো করো না কেন সেখান থেকে পড়ে ফেলবা। আচ্ছা, 3 নম্বরে আসি, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময়ে হিমোগ্লোবিনের ভূমিকা। এইটা তুমি দেখবা আমাদের একটু, তুমি যদি পৃষ্ঠা আস্তে আস্তে উল্টাও দেখতে পাবা গ্যাসীয় পরিবহন, অক্সিজেন, বাইকার্বনেট, শ্বাস সংযোগের ভূমিকা। এই যে এখানে খুব চমৎকার করে লেখা আছে যে শ্বসনের শ্বাস সংযোগের ভূমিকা। তাহলে এইটা বললাম আমার সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তুমি পাশে করে ছোট্ট করে লিখে দিলা, কি সিকিউ লিখে দিলা। তাহলে এই যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন, এই যে প্যারাটুক, তখন বললাম তোমার মনে করার সময় মনে থাকবে, যখন তুমি বই পড়বা অ্যাকচুয়ালি তখন তোমার চোখে বাঁধবে আরে এটা তো সিকিউ এর জন্য আসছিল, তো এটা সিকিউ এর জন্য পড়তে হবে। আচ্ছা, এরপর আমরা আসি কার্বন ডাইঅক্সাইডের পরিবহনের শারীরবৃত্তীয়। তুমি যদি একটু খেয়াল করো ঠিক আগের পার্টে আছে অক্সিজেন পরিবহন, কার্বন ডাইঅক্সাইড পরিবহন। তাহলে এই কার্বন ডাইঅক্সাইড পরিবহনটা যে আমাদের সিকিউর জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সো এইটা বললাম তোমার তখন মাথায় থাকবে ভৌত দ্রবণ রূপে, কার্বামিনো যৌগ রূপে, তারপরে বাইকার্বনেট যৌগ রূপে,
একদম এই পর্যন্ত হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইডের পরিবহন। তো এটা কিভাবে সংক্ষেপে লেখা যায় সেটা বললাম তোমার পরবর্তীতে চিন্তা করতে হবে, কারণ এত বড় জিনিস তো তুমি কম সময়ে সিকিউ লিখে আসতে পারবে না। তো কিভাবে সংক্ষেপে লেখা যায় সেটা তোমার পরবর্তী দায়িত্ব, বাট তুমি বললাম অলরেডি বুঝে গেছো। আচ্ছা, এখন এরপরে 5 নাম্বার গ্যাসীয় পরিবহনে লাঙের ভূমিকা। আচ্ছা, এটা কই 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 আছে দেখি তো, কই আছে গ্যাসীয় পরিবহনে ফুসফুসের ভূমিকা। আচ্ছা, গ্যাসীয় পরিবহনে ফুসফুসের ভূমিকার মধ্যে তোমাকে দেখলা যে কোনো ঠিকভাবে হয়তোবা তোমার বইতে হুবহু নাই, তখন তুমি কি করো, তোমার এই যে টেস্ট পেপারটা আছে সেই টেস্ট পেপারে যেই প্যারাটাই ছিল, যেরকম আমাদের হচ্ছে এই যে পিও কিউ পরিবহনে রঞ্জক পদার্থ, এরপরে প্রশ্নটাই ছিল হচ্ছে আমাদের এই যে ঘ নাম্বারে উদ্দীপক লিখিত শিশুটি গ্যাসটি পরিবহনের সারবীতি ব্যাখ্যা করো। এরপরে বলছে কি এই যে এটার ঘ নাম্বার উদ্দীপকের পরিবেশের সাথে গ্যাস বিনিময়ে উদ্দীপকাঙ্গটি ভূমিকা বিশ্লেষণ করো। তাহলে তুমি সরাসরি যেহেতু বই থেকে পাইলা না, তুমি কি করে ফেলো, সুন্দর মতো আমাদের টেস্ট পেপার থেকে উত্তরটা পড়ে ফেলো। আচ্ছা, এরপর আর একটা টপিক পাইছি আমরা, ফুসফুসের সংকোচন ও প্রসারণের প্রক্রিয়া। এটা বলতে আসলে বোঝানো হয়েছে কি, তুমি যদি একটু ভেতরে একটু সুন্দর করে পড়ো দেখতে পাবা যে আমাদের একটা পার্ট আছে, কই 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 ফুসফুসের এই যে শ্বাস প্রশ্বাস কার্যক্রম, এইটাই বললাম আমাদের সংকোচন প্রসারণ হিসেবে আসছে। তুমি যখন ভেতরটা পড়বা একটু একবার রিডিং দিবা, তখন তুমি বুঝতে পারবা যে না, এইটাই হচ্ছে আমার সেই সিকিউ টপিকটা ছিল অ্যাকচুয়ালি, যেটা আমি টপিক অ্যানালাইসিস করছি। তো এরকম টপিক তুমি আরেকটু কিছু পাবা, বিশেষ করে যেরকম শেষের দিকে এই এই সাইনোসাইটিসটা একটু পাবা, অটিটিস মিডিয়াটা পাবা। তো তখন তুমি বুঝতে পারবা যে না, সাইনোসাইটিস অটিস মিডিয়া থেকে কিভাবে প্রশ্ন হচ্ছে, ঠিক আছে না? তো এখন দেখো, তুমি যখন বইটা পড়া শুরু করবা, তোমার কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার যে আমার এখান থেকে কোনো সিকিউ আসতেছে না, আমার সিকিউ আসতেছে না এর ভিতর থেকে, আমার সিকিউ আসতেছে অ্যালভিওলাসের গঠন। তাহলে অ্যালভিওলাসের গঠন আমার সিকিউর জন্য সেভাবে মুখস্থ করে পড়তে হবে। আমার আসতেছে হচ্ছে শ্বাস প্রশ্বাস কার্যক্রম, সেটা চিত্রসহ পড়তে হবে। আমার আসতেছে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিবহন, সেটা সুন্দর করে লেখার প্র্যাকটিস করতে হবে। শ্বাসসংযোগের ভূমিকা শোষণে। এই যে 4টা টপিক এখন পর্যন্ত আমরা অ্যানালাইসিস করে পারলাম। বাকি টপিকগুলো কি, বাকি টপিকগুলো তোমাকে বুঝে রিডিং পড়তে হবে, আর এমসিকিউ এর জন্য বই দাগায় পড়তে হবে। যেরকম এমসিকিউ এর জন্য আমার এখানে সুন্দর করে দাগানো আছে। আমরা এমসিকিউ এর জন্য প্রত্যেকটা দাগানো বই অলরেডি আমাদের পিডিএফ জোনে প্রোভাইড করা আছে, তোমরা মোড়ে ক্লিক করে সেখান থেকে অবশ্যই দাগানো বইটা কালেক্ট করবা। তাহলে এইটা হইতেছে তোমার টেস্ট পেপার অ্যানালাইসিস বলে। লাস্ট যে কাজটা এখন তোমাকে করতে হবে, যে তাহলে যখন তুমি এখন তো অলরেডি তোমার টেস্ট পরীক্ষাও প্রায় শেষ হয়ে গেছে অনেকেরই, তো এইচএসসির যখন এইচএসসির জন্য যখন তুমি টেস্ট পেপার অ্যানালাইসিস করতেছো, তখন বললাম তোমার আগে এই টপিকগুলো পড়ে ফেলতে হবে, যেটা তুমি সিকিউ এর জন্য অ্যানালাইসিস করলা, বই থেকে পড়ে ফেলবা। আর আমি তো দেখাইলাম যেটা সরাসরি উত্তর নাই, সেটা তোমাকে ইসের থেকে পড়তে হবে, অ্যাকচুয়ালি কি বলে টেস্ট পেপার থেকে পড়তে হবে। এরপরে তুমি একটা বইয়ের যে দাগানো লাইনগুলো আছে এমসিকিউ এর জন্য, দাগানো লাইনগুলো আছে, সেই দাগানো লাইনগুলো পড়ে ফেললা, দাগানো লাইনগুলো সুন্দর মতো করে পড়ে ফেললা, ঠিক আছে? আর এই দাগানো লাইন পড়ে ফেলানোর পরে যে তুমি জাস্ট এমসিকিউ গুলা যদি আবার টেস্ট পেপার থেকে অ্যানালাইসিস করো, তোমার বললাম একটা অধ্যায় সম্পূর্ণ সিকিউ এবং এমসিকিউ কমপ্লিট হয়ে গেল। খুব কম সময়, কম্প্যাক্ট ওয়েতে, মাত্র 2-3 ঘন্টায় একটা অধ্যায় সম্পূর্ণ শেষ করা সম্ভব, যদি সেই অধ্যায়ের শুরুতেই তুমি টেস্ট পেপারের অ্যানালাইসিসের জন্য একটা ঘন্টা তুমি একটু ব্যয় করো। এটাই ছিল আজকের মতো। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ প্রত্যেকটার অ্যানালাইসিস ভিডিও দিব। বেস্ট অফ লাক।